বিনোদন সাংবাদিক যারা, তারা বিনোদন সাংবাদিককে কাজে লাগিয়ে গান লেখেন, কাভারেজ নেন, এই যে একটা অনুযোগ আছে কিছু কিছু মানুষের বা কিছু কিছু যারা মিডিয়াতে কাজ করে না তাদের বাইরের লোকজনদের, সেই জায়গা থেকে একটু রেহাই পাওয়ার জন্য হলেও আমি এই গীতিকবির পরিচয়টা প্রভাবটা আমি খাটাতে চাইনি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, কেমন আছো তুমি? নিয়েছো কি খোঁজ? কেমন আছো তুমি? ভাবি আজও রোজ। কি সুন্দর গানের কথা, তাই না? গেয়েছেন ওপার বাংলার গুণী শিল্পী রূপঙ্কর, আর লিখেছেন আমাদেরই প্রিয় গীতিকবি বিনোদন সাংবাদিক মাহমুদ মানজুর। গীতিকবি হিসেবে 20 বছরের বেশি সময় ধরে তিনি নাটক, সিনেমা ও অডিও অ্যালবামে লিখেছেন প্রায় 150রও বেশি গান। পেয়েছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। অবশ্য শুধু গীতিকবি বললে ভুল হবে, তিনি একজন চৌকস বিনোদন সাংবাদিক এবং সঞ্চালক। সবকিছু নিয়ে কথা বলতেই আজ আমরা হট সিটে আমন্ত্রণ জানিয়েছি তাকে। চলুন মাহমুদ মানজুরের সঙ্গে গল্প কথায় আড্ডায় ডুব দেই। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এবং আপনাকে সামনে পেয়ে না আমার একটা গান করতে ইচ্ছে করছে, আজকে করব। করে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভালোবাসার প্রিয় মানুষ। কেমন আছেন সেটা তো শুনে নিয়েছি, নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আরো আরো ভালোবাসা জানাচ্ছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং এই বিশেষ দিনে যে আপনাকে পেয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে। আপনার কেমন লাগছে আজকে দিনে আসতে পেরে? এই তো আমার কাছে আসলে খুব ভালো লাগছে। অনেক দিন পরে এলাম এখানে, প্রায় 6-7 বছর তো হবেই। এবং 10 আগস্ট অবশ্যই আপনার কাছে স্পেশাল, বিশেষ একটি দিন। এই বিশেষ দিনে আসলে কি কি করা হয়? এই দিনটিকে ঘিরে আমার একটু আমি একটু লজ্জায় থাকি, চাপে চাপে থাকি, ভয়ে ভয়ে থাকি যে কে কীরকম উইশ করে, কে কি বলে। তার চেয়ে বেশি চাপে থাকি আসলে পরিবারের পক্ষ থেকে। ধরেন আমার ওয়াইফ এবং বাচ্চার অনেক রকম প্ল্যান থাকে। বাবাকে কিভাবে সারপ্রাইজ দিবে, বাবাকে কি গিফট দিবে, কেকটা কিভাবে, কি ডিজাইনের কেক হবে, মানে এইটা নিয়ে তারা অলমোস্ট 7-10 দিন ধরে মা মেয়েরা গবেষণা করতে থাকে। ওইটাই আমার কাছে বেশি, ওদের এই লুকোচুরিটা আমার ভালো লাগে। কিন্তু আপনি আসলে বুঝতে পেরে যান, সেটা ধরে ফেলেন। তবে এই বছরটা আসলে আপনার জন্য আরো নানান দিক থেকে স্পেশাল বলতেই হবে। এই বছরের এই যে গত মে মাসেই তো 8 দিনের মধ্যে আপনি হ্যাট্রিক করেছেন, মানে 3টি পুরস্কার পেয়েছেন, তাও আবার 3টি ভিন্ন গানের জন্য। আমি জানতে চাই আসলে আপনি কি সবসময় যেটা বলেন যে এই যে পুরস্কার পাওয়া বা আনুষ্ঠানিক স্বীকৃতি, সেটা নাকি বরাবরই আপনাকে অস্বস্তি দেয়, এটা কি আসলে সত্যি? এটা একেবারেই সত্যি। এবং আপনি খেয়াল করবেন আমার ক্যারিয়ার 20 বছরের উপরে, হিসাব করলে খাতা কলমে 25 বছর, 2000 থেকে আমার শুরু। আমি সারা জীবন এই অ্যাওয়ার্ডটাকে অ্যাভয়েড করে চলেছি। এই অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড বিষয়টাকে আমার কেন জানি অস্বস্তি লাগে। বিষয়টা অস্বস্তি লাগে এই কারণে, আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাওয়ার্ডগুলি যেই প্রসেসে হওয়া উচিত, যেই প্রসেসে দেওয়া উচিত, সেটা হয়তোবা ল্যাকিংস আছে। ফলে এই জিনিসগুলো নিয়ে আমার একটু অ্যালার্জি ছিল, আমার কমপ্লেইন ছিল। ফলে এমন অনেক অ্যাওয়ার্ড আছে যেটা আমাকে অফার করেছে, আমি নমিনেটেড হয়েছি, আমি প্রোগ্রামেও যাইনি, অ্যাওয়ার্ড পেয়েছি, প্রোগ্রামে যাইনি, নেইনি, ইগনোর করেছি। এই পোর্শনে এসে বা এই সময় এসে আমার কাছে মনে হয় যে আসলে মানে যে যাই দেখ সেটাকে আসলে রিসিভ করাটাই ভদ্রতা এবং সেটাই আসলে ভালো। তো ফলে আমার আগের যেই অবস্থান ছিল যে আমি না নেব না, আমি অ্যাভয়েড করব, ইগনোর করব, সেই জায়গা থেকে আমি সরে এসেছি। এবং এখন যারা ভালোবেসে অ্যাওয়ার্ড দিচ্ছেন বা নমিনেশন দিচ্ছেন, আমি জিনিসটাকে এনজয় করার চেষ্টা করছি। আপনি সাদরে সেটা গ্রহণ করছেন। কিন্তু সেটা দীর্ঘদিন, প্রায় 10-12 বছর আমি সেটাকে অ্যাভয়েড করেছি। জি, আপনার কি মনে হয় গীতিকবি হিসেবে আপনি আন্ডাররেটেড, বা আপনি আসলে আপনার যে স্বীকৃতি বা অবস্থান আছে তা নিয়ে আপনি সন্তুষ্ট? 20-25 বছর ধরে আমি যে ক্যারিয়ারের কথা বলছি, সেখানে আমি আসলে মূলত প্রফেশনালি আমি সাংবাদিকতা করেছি, সিরিয়াসলি করেছি সেই কাজটা, এবং এখন আজকের দিন পর্যন্ত আমি সেই কাজটা সিরিয়াসলি করছি। আর গান লেখার বিষয়টা এখনও আমার কাছে হচ্ছে মনের টান, মনের চাহিদা বা আনন্দ পাওয়ার জন্য। ফলে আন্ডাররেটেড বলাটা ঠিক হবে না, কারণ আমি নিজেই জিনিসটাকে, ওই যে আমি বললাম অ্যাওয়ার্ড যেরকম আমি অ্যাভয়েড বা ইগনোর করার চেষ্টা করেছিলাম, আমার গীতিকবি হিসেবে আমার প্রচারণা হোক, আমি অনেক বেশি গান লিখব, অনেক বেশি স্বীকৃতি পাবো, অনেক বেশি কাভারেজ আসবে, এই জায়গাটা থেকে আমি একটু আড়ালে থাকার চেষ্টা সবসময়ই করেছি।
আমি সাংবাদিকতাকেই সামনে রাখার চেষ্টা করি সবসময়। সেটাই আপনার প্রধান আসলে প্রায়োরিটি যেটা ছিল সেটা বলতেই হবে। এবং কিছুদিন আগে এবং আমি আরেকটু ইনপুট দিই আপনাকে থামায়, যে আসলে সাংবাদিকতাকে ফোকাস না করার আরেকটা কারণ আছে। আমাদের অনেক অভিযোগও আছে যে বিনোদন সাংবাদিক যারা, তারা বিনোদন সাংবাদিকতাকে কাজে লাগিয়ে গান লেখেন, কাভারেজ নেন। এই যে একটা 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 অনেকাংশে সত্যিও, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যি না। তো এই যে একটা অনুযোগ আছে কিছু কিছু মানুষের, বা কিছু কিছু যারা মিডিয়াতে কাজ করে না তাদের, বাইরের লোকজনদের, সেই জায়গা থেকে একটু রেহাই পাওয়ার জন্য হলেও আমি এই গীতিকবির পরিচয়টা, প্রভাবটা আমি খাটাতে চাইনি। জি, এবং সেই গল্পে তো একটু আসতে চাই। রূপঙ্কর বাগচি কিছুদিন আগে আপনার যে গানটি করলেন কেমন আছো তুমি, এবং এর আগেও তো আসলে ভারতের আরো অনেক শিল্পী আপনার সেই গান করেছেন। শিলাজিৎ, পালাক মুচ্ছাল, শুভমিতা সহ দেশের বাইরের অনেকেই আপনার গান করেছেন, আপনার লেখা গান করেছেন। যদি জানতে চাই যে আসলে দেশের বাইরের যারা আছেন তাদের জন্য গান লেখার সময় কি বিশেষ কিছু আপনি মাথায় রাখেন, বা আলাদা করে কি কিছু ভাবতে হয়? একদম তাই না। মানে আমরা হয়তোবা বিদেশি শিল্পীর গান লিখলে আমি হয়তোবা নিজেও খুশি হই, বা আমাদের মতো অনেকেই খুশি হয়, বা আপনিও জিনিসটাকে আলাদাভাবে ফোকাস করেন। বিদেশি শিল্পীর গান লিখেছি, আসলে আমার কাছে মনে হয় না যে বিদেশি দেশি এটা আলাদা কিছু। এবং এটা তো বাংলা গানই, কলকাতার শিল্পী গেয়েছেন। বাংলাদেশে ধরেন আমি রুনালালের জন্য লেখার সৌভাগ্য হয়েছে আমার, কুমার শীতের মতো মানুষের জন্য লেখার সৌভাগ্য হয়েছে। তো ফলে এনাদের চাইতে বড় নিশ্চয়ই ওনারা না। রূপঙ্করের যে গানটা, এই গানটা আমার অসম্ভব প্রিয়, লিরিক্যালি প্রিয়। শারিয়ার জয় এটা সুর করেছে, কম্পোজ করেছে, অসাধারণ কাজ করেছে। এই গানটা আমার অসম্ভব প্রিয়, এটা ভালো লাগে। বিদেশি শিল্পীরা গান গাইলে ভালো লাগে, এবং এটা তো স্বাভাবিক যে ওনারা আসলে এত সুন্দর করে গায়, ওনাদের যে স্কিল, যে আদর করে গান গায়, সেটা তো আসলে অসাধারণ। এবং যেমনটা আপনিও বলছিলেন যে বাংলাদেশের অনেক গুণী প্রিয় শিল্পী, কিংবদন্তি রুনা লায়লা থেকে শুরু করে কুমার বিশ্বজিতের কথা আপনিও বলছিলেন, এবং সেই সাথে এই প্রজন্মের যারা আছে, যদি ন্যান্সি, কনা, কোনাল, এবং মনে পড়ে যতটুকু পড়শি, ইমরান সহ অনেকের গান, আরিফিন রুমি সহ, আপনি নতুন প্রজন্মের জনপ্রিয় সব তারকার জন্যই গান লিখেছেন, তারা আপনার গান করেছে। যদি আসলে তাদের সাথে কাজের বা বিশেষ কোনো মুহূর্তে স্মৃতির কথা জানতে চাই, তাহলে বিশেষ কোনো ঘটনার কথা কি মনে পড়ে? না, এরকম কোনো ঘটনা নাই আসলে। কোনো মজার অভিজ্ঞতা, ভালোবাসার কোনো স্মৃতি? স্মৃতি না, বিষয়গুলি আমি একটু অন্য, একটু কেমন জানি, মানে এটা আগেও বলি, মানে আছে না যে রেকর্ডিং স্টুডিওতে গিয়ে পড়ে থাকা, বা সুরকারের সঙ্গে পড়ে থাকা, গান লেখার জন্য, তৈরি করার জন্য, এই জিনিসগুলি করা হয় না। এবং যার ফলে আসলে যেই একসঙ্গে থাকলে একটা ঘটনা ঘটে, বা ভালো ঘটনা, মন্দ ঘটনা, অনেক কিছু ঘটে। আমি মানে ধরুন একজন সুরকার বা ডিরেক্টর আমার কাছে গান চাইলেন, গল্প দিলেন, ভাই এরকম একটা সিকোয়েন্স, এরকম একটা গল্প, আপনি এরকম একটা গান দেন। গান দিলাম, পছন্দ হলো না, বা কারেকশন দিল, কারেকশন করে দিলাম, রেকর্ডিং ডেট ঠিক করলো, আমাকে ইনভাইট করলো, সময় থাকলে আমি গেলাম, গিয়ে হাই হ্যালো করে চলে আসলাম। আচ্ছা না, লেগে থাকা, বসে থাকা, আটকে থাকা, এই জিনিসটা করা হয়নি, যার পরে ওই ধরনের ঘটনা বলার মতো নেই, খুব মনে পড়ে না। কিন্তু এই কাজগুলো আসলে ভালোবাসার স্মৃতিগুলো তো থেকে যায় সময়ে সময়ে, অবশ্যই। তারপরে যেমন আমি বলি, আমি দিনের পর দিন কিশোর দাস, ক্লোজ আপ অনের কিশোরের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। কিশোরের স্মৃতিতে দিনের পর দিন আমরা আড্ডাবাজি করেছি। জয়ের সঙ্গে, জয়ের স্টুডিওতে জয়ের শাহরিয়ার সঙ্গে আমার অনেকগুলি কাজ হয়েছে, তার সঙ্গে দিনের পর দিন আড্ডা দিয়েছি। যেমন ডিরেক্টরদের মধ্যে মোস্তফা কামাল রাজ, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, তার নাটক সিনেমায় অনেক কাজ করেছি, তার সঙ্গে এই গান নিয়ে অনেক সিটিং দেওয়া হয়েছে, অনেক বসা হয়েছে। এগুলি সবই প্রফেশনালি, একদম মানে আড্ডার ছলে প্রফেশনালি। এবং যেমনটা শুরুতেও বলছিলাম যে এই 20 বছরের গীতিকবি ক্যারিয়ারে আপনি 150টির বেশি গান করেছেন, বা এরকম সংখ্যাটা হবে। তবে আপনার কাছে কি মনে হয় না সংখ্যাটা একটু কম হয়ে গেছে, আরো বেশি? না, আমার কাছে মোটেই তা মনে হয়। আমার কাছে মনে হয় যে খুবই বেশি, এবং আমি তো মনে করি যে এই এত গান কখন লিখলাম। এটা বেশি আমার মনে হয়। দেখেন, ভালো গান বা গান লেখার মতো গান হলে আসলে একটা গান দিয়েও আজীবন বেঁচে থাকা যায়। খুব বেশি গান লেখার তো দরকার নেই। আমার মনে হয় ভালো মানের কিছু গান, নিজের মনের মতো কিছু গান, মানে কোনটা লিখলে আমার হিট হবে, কোনটা লিখলে বাজার খাবে, পাবলিক খাবে,
কোনটা লিখলে একজন ডিরেক্টর বা আর্টিস্ট আমাকে আবার ডাকবে, এই চিন্তাধারা আমার মধ্যে নাই। আমি আসলে নিজের মনের মতো হওয়া পর্যন্ত আমি ওই লিরিকটাকে কারেকশন করতে থাকি, দিতে থাকি। এবং আপনি হাজারো প্রেশার দিবেন, আপনি আমাকে প্রেশার দিয়ে লিরিক নিতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আমার স্যাটিসফ্যাকশন আসে ওই লিরিকে, ততক্ষণ পর্যন্ত আমি ওইটা নিয়ে থাকবো। না পারলে বলবো যে সরি, আমি দিতে পারবো না, বা আমাকে আরও সময় দিতে হবে। তো ফলে আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা খুবই জরুরি, যে নিজের সংখ্যা না গুনে নিজের মনের মতো কিছু গান করে রাখতে পারলে সেটা আমার দিন শেষে আখেরে নিজের স্যাটিসফ্যাকশনই তো দিন শেষে। সেটা যদি না থাকে তাহলে গান লিখে লাভ কি? আপনি আপনার ওয়েটা আসলে ফলো করেন, সেভাবে কাজ করেন। আপনি বিটিভির তালিকাভুক্ত একজন গীতিকবি। তরুণ যারা আছে আপনার মতো, যারা আসলে গান লিখতে চায়, তারা একটি প্ল্যাটফর্ম চায় বা সুযোগ চায়, কিন্তু সেভাবে আসলে পায় না, তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে লাস্ট 5 বছরে আসলে মিউজিক ইন্ডাস্ট্রি বলে আর কিছু নাই, কোনো প্রোডাকশন হাউস বলে কিছু নেই। আগে ধরেন আপনার মনে আছে নিশ্চয়ই, সাউন্ডটেক ছিল, সঙ্গীতা ছিল, লেজার ভিশন ছিল, সিএমবি ছিল। এই প্রতিষ্ঠানগুলি এখনও আছে, এই প্রতিষ্ঠানগুলির কার্যক্রম এখনও চলছে, কিন্তু চলছে তারা পুরনো গানগুলি থেকে রয়্যালিটি বা ইউটিউবে প্রকাশ করে সেটা নিচ্ছে, তারা তাদের মতো চালাচ্ছে। এবং তারা পাশাপাশি কী করছে, নতুন গান প্রোডাকশন না দিয়ে তারা নাটক প্রোডাকশন করছে, নাটক প্রোডাকশনে চলে গেছে। তো যার ফলে আসলে এটা ইয়াং জেনারেশনের জন্য, ইনক্লুডিং আমাদের জন্য, আমরা যারা এখনও বেঁচে আছি বা কাজ করার চেষ্টা করছি, কাজ করার সক্ষমতা আছে, তাদের জন্য খুবই প্যাথেটিক যে আসলে আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রি বলে এখন আর কিছু নাই। সেটা এখন পরগাছার মতো কিছু নাটকে আমরা কাজ করি, কিছু সিনেমায় কাজ করি, কিছু নিজস্ব, ধরেন আপনি একজন আর্টিস্ট, আপনি একটা গান, আপনি বলুন যে মঞ্জুর ভাই আমাকে একটা গান দেন, আপনি আপনার নামের চ্যানেল খুললেন একটা ঘরে বসে, ওই চ্যানেলে আপনি আপলোড করে দিলেন, আপনার বাসার ছাদে হয়তো বা মোবাইল দিয়ে শুটও করে নিলেন, একটা মিউজিক ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন। তো ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে এখন এই পর্যায়ে। ফলে এটাকে ইন্ডাস্ট্রি বলা যাবে না, এবং এটা আমাদের জন্য এবং নেক্সট জেনারেশনের জন্য আসলে এটা খুব প্যাথেটিক। কারণ হচ্ছে যে কোনো একটা প্রোডাকশন হাউস যদি থাকে, প্রফেশনাল প্রোডাকশন হাউস, সেটার চেহারা, সেটার আউটপুট অন্যরকম হবে। যেমনটাই যে এই সমস্যার কথাগুলো আমরা বলছিলাম যে কেমন হওয়া উচিত, সামনের ইন্ডাস্ট্রিটা কেমন হওয়া উচিত, আপনি তো একনিষ্ঠভাবে কাজ করছেন গীতিকবি সংঘ বাংলাদেশের সঙ্গে। তো একটু যদি জানতে চাই, এই সংগঠনের সঙ্গে আপনার ভূমিকা বা মূল কি উদ্দেশ্য নিয়ে আপনি জড়িত আছেন, বা এখন কি কি কার্যক্রম হচ্ছে, বা সামনে কি পরিকল্পনা হবে, সবকিছু নিয়ে একটু বিস্তারিত শুনবো। বিস্তারিত আসলে এটা অনেক বড় গল্প। প্রথম কথা হচ্ছে, ছোট করে বলি যে গীতিকবি সংঘের একদম প্রথম থেকে, বলতে পারেন প্রথম দিন থেকে, যেদিন থেকে এটা মাথায় আসে এরকম একটা জিনিস হতে পারে। কারণ বাংলাদেশের এই যে 52-53 বছর স্বাধীনতার পরে, 52-53 বছরে বাংলাদেশে কিন্তু গীতিকবিদের নিয়ে কোনো সংগঠন ক্রিয়েট হয়নি, তাই না? মিউজিক আর্টিস্টদের নিয়েও, মানে সঙ্গীতের শিল্পীদের নিয়েও আসলে তেমন কোনো অর্গানাইজেশন ক্রিয়েট হয়নি। মাঝে মধ্যে 2-1টা হলেও সেটা 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসের মধ্যে ভেঙে গেছে। তো আমরা দেখলাম যে আমাদের এখানে অনেক জটিলতা তৈরি হচ্ছিল, যে কপিরাইট ইস্যু একটা বড় জটিলতা হয়ে দাঁড়ালো ফেসবুক, ইউটিউবের কারণে। রয়্যালিটি বলে কোনো সিস্টেম বাংলাদেশে এখনও গ্রো করে নাই। এইসব ক্রাইসিস জায়গা থেকে, এবং আমরা দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট হয়ে আসছে। আমি যেটা বললাম যে প্রোডাকশন হাউসগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তারা নাটক বানাচ্ছে, গান বানাচ্ছে। এই চিন্তাভাবনা থেকে অনেক দিন ধরে সবাই নিশ্চয়ই ভাবছিল, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা ছিলাম সবাই ভাবছিলাম যার যার মতো করে, যে আসলে আমাদের এক হওয়া উচিত। এখনও যদি আমরা দূরে দূরে থাকি, তাহলে আমরা আসলে সবাই সবার মতো করে বঞ্চিত হব, আমরা কিছু ঘরে তুলতে পারবো না। যার ফলে এই করোনা কাল চলে, তখন আমাদের গীতিকবি সংঘের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য হচ্ছেন জুলফিকার রাসেল। তিনি আবার সৌভাগ্যক্রমে আমি যেই পত্রিকায় চাকরি করি সেটার সম্পাদক। তো তার মাথায় হঠাৎ করে আসে যে এরকম একটা কিছু করা যায় কিনা। করোনা কালে আমরা সবাই কিন্তু লকডাউনের মধ্যে ঘর বন্দি, তো কিছু একটা করার তাড়না সবার মধ্যেই তখন ছিল। তখন এই রাসেল ভাই মাথায় আসলো, এরকম একটা, আমরা গীতিকবিরা কি এই করোনা কালে সবাই জমে কথা বলে আমরা 10-15 জন যদি এক হতে পারি, এক হয়ে যদি এটাকে একটা সাংগঠনিক কাঠামো দিতে পারি গীতিকবিদের অধিকার রক্ষা করার জন্য, সেটা করা যায় কিনা। এই ভেবে উনি ধরেন কবির বকুল ভাই, আরেক স্বনামধন্য গীতিকবি, আসিফ ইকবাল ভাই, শহীদ মাহমুদ জঙ্গি ভাই, আমি ছিলাম, রবিউল ইসলাম জীবন ছিল, জনি হক ছিল, এরকম জয়সারিয়ার ছিল, শফিক তুহিন ছিল, এরকম আমরা যাদের মধ্যে একটু ইন্টিমেসি ভালো, সিনিয়র জুনিয়র মিলে, তারা সবাই মিলে বসে 2021 বা 20-এর শেষের দিকে আমরা এই সংগঠনটা
ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছে। তখন থেকেই চলছে। প্রথম দফায় আমি ছিলাম ওটার দফতর সম্পাদক, তারপরের দফায় ছিলাম আমি অর্থ সম্পাদক। এইবার আমি ইলেকশনে জয়েন করিনি, এবার আমি ফ্রি আছি। এবং সংগঠন মিউজিক ইন্ডাস্ট্রিতে এই সংগঠনটা এখনো খুবই ভাইব্রেন্ট। ওনারা কাজ করছেন, অনেকগুলি কাজ করেছে গীতিকবিদের রয়্যালিটি, কপিরাইট ইস্যু নিয়ে অনেকগুলি কাজ করছে। এগুলি জানেন, এগুলি আসলে একটু জটিল প্রক্রিয়া, মানে জমির দলিলের মতো ঝামেলা আর কি। যে এক ধরনের আমি লিখেছি, আপনি গিয়েছেন, উনি সুর করেছে, উনি প্রকাশ করেছে, এনে ৫-৬ জন স্টেক হোল্ডার, এই সবার সম্মতি নিয়ে সবাইকে সিগনেচার নিয়ে একটা গানের মালিকানা ঠিক করা টাফ। সেই কাজটা চলছে। এবং আপনি নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের বিদিশা ও অনন্যা নাটকের জন্য অনেকগুলো পুরস্কার পেয়েছেন, এবং আজকে ১০ আগস্ট কিন্তু গুণী নির্মাতারও জন্মদিন। এখনো তাকে বলা হয়নি, এমন কোনো কথা যদি আজকে আমাদের শোয়ের মাধ্যমে বলতে চান তাহলে কি বলবেন? আমাদের সম্পর্কটাও কিন্তু ২০-২২, আমরা একই সময়ে বেড়ে ওঠা। উনি নাটক ইন্ডাস্ট্রিতে আর আমি সাংবাদিকতা বা গানের ইন্ডাস্ট্রিতে। আমাদের একদম বেড়ে উঠেতে হচ্ছে ধরেন কারণ বাজার যে টং দোকানগুলি থাকে, টং দোকানের যে টুল থাকে, টুলের উপরে পা তুলে বসে আড্ডা দেওয়ার মতো সময় থেকে আমাদের উঠে আসা। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় যে আজকে ২০ বছর পরেও উনি ওনার জায়গায় ভালো আছেন, আমি আমার জায়গায় ভালো আছি। আমাদের মধ্যে সম্পর্কটা এখনো আছে। সর্বশেষ আমি যে কাজটা করেছি, উনি একটা সিরিয়াল করছেন অনেকদিন পর, এটা আমাদেরই গল্প, ওইটার টাইটেল সং আমি লিখেছি। যেটা বলা হয়নি আসলে, না বলা কোনো কথাই। সে কারণে বললাম যে এত আড্ডা আমাদের, এত ছোটবেলা থেকে আমরা বড় হওয়া, আসলে আমাদের লুকানো কোনো সাবজেক্ট নেই। আমি শুধু এইটুকু বলবো, যেটা বরাবরই বলি, যে কাকা বিয়ে করবেন কবে? আপনার বিয়ের দাওয়াতটা আমি খেয়ে একটু শান্তি পেতে চাই, শেষ। এটাই তাহলে বলার জন্মদিন উপলক্ষে। এবং যেমনটা বলছিলাম যে আরো অনেক গল্পই তো হবে, অন্যান্য বিষয় নিয়ে একটু করে গল্প করছি। এবং গত ৩০ জুলাই কিন্তু মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এবং আমি খেয়াল করছি এই মাসের যে প্রথম দিন, আমি এটা খুব স্পষ্ট করেই বলতে চাই, খেয়াল করছিলাম যে ঠিক সন্ধ্যায় নাবিলা এলেন রান্নার শো নিয়ে, এবং তারপরে আসলে রূপকথা যে শোটি হয় সেখানে আমরা সঙ্গীত শিল্পী লুইপাকে পেয়েছি, এবং ঠিক তারপরেই বিহাইন্ড দ্য ফেম উইথ RRKতে মেজাবিন চৌধুরীকে পেয়েছি, এবং তারপরে গানের অনুষ্ঠান তোমায় গান শোনাবোতে প্রিয় শিল্পী ফাহমিদা নবীকে পেয়েছি। এবং এই যে তারকা বহুল মাছরাঙা টেলিভিশন, আমাদের প্রিয় ভালোবাসার জায়গা, আপনার কাছে জানতে চাই আসলে বিনোদন সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শুনতে চাই যে মাছরাঙা টেলিভিশনের বর্তমান অবস্থা আসলে কোন জায়গায়, বা আপনি কিভাবে দেখছেন? আমি দেখি যে বাংলাদেশের যে টিভি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেটা ওই একটু আগের প্রসঙ্গের মতোই, আমার আর মোস্তফা কামাল রাজের মতোই। মানে আমরা না, এই চ্যানেলগুলি যখন বিটিভি ইটিভি অধ্যায়ের পরে এই চ্যানেলগুলি যখন ক্রিয়েট হচ্ছে, NTV, RTV, বাংলাভিশন, মাছরাঙা, আমাদের একদম সামনে থেকে, মানে আমরাও আছি এটার সঙ্গে আছি। ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছি, এটা বড় হচ্ছে, আমরা দেখছি, আমরাও বড় হচ্ছি, আমরা এই যে এখানে এসে কথা বলছি, ফলে একদম মানে পিঠাপিঠি হয়ে বড় হওয়ার মতো। তো সেই জায়গা থেকে আসলে সত্যি যে এটা বলা, মানে বলাটা সহজ আমার জন্য, কারণ আমি দেখছি। তো সেই ক্ষেত্রে যেটা আমি অফ দ্য রেকর্ডও বলি, বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি অনেকদিন ধরেই খুব ক্রাইসিসের মধ্যে আছে। তাদের টেলিভিশনের ইউটিউবের কারণে তাদের নাটকের যেই জায়গাটা ছিল, যেই বিজনেসটা ছিল বা যে ফোকাসটা ছিল, সেটা অনেকটাই সরে গেছে ইউটিউবের দিকে। এখন ইউটিউবে নাটক দেখে, টিভিতে নাটক দেখে না। খবর দেখে, খবরও মানুষ অনেক সময় ইউটিউব, ফেসবুকেই দেখে নেয়। ফলে বাংলাদেশের টেলিভিশন প্রাইভেট চ্যানেলগুলি, প্রাইভেট সেক্টরের টিভি চ্যানেলগুলি খুব স্ট্রাগল করছে অনেক দিন ধরেই। এবং এটার সঙ্গে পলিটিক্যাল ওঠানামার ব্যাপার আছে। মানে দেশের ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেল, এটা আমরা জানি, ওপেন সিক্রেট, যে সরকার আসে সেই সরকারের পছন্দের লোকদেরকে টিভি চ্যানেল দেয়, এবং আরেকটা সরকার আসে, তাদের পছন্দ না হলে ওই টিভি চ্যানেল বন্ধ করে দেয়। সেই পরিবেশ থেকে, বাংলাদেশের এই পরিস্থিতি থেকে যদি আমি বিচার করি, মাছরাঙা হচ্ছে ইউনিক। এটা আমি এখানে বসে বলছি না, এটা আমি NTVর নিচে দাঁড়িয়েও বলতে পারবো, NTVর কর্মীর সঙ্গে, যে মাছরাঙা একদম শুরু থেকে এখন পর্যন্ত একটা চেহারার মধ্য দিয়ে এসছে, এবং একটা ইউনিকনেস আছে তার সব কাজের মধ্যে। খুবই স্টেবল এবং খুবই রুচিশীল প্রোগ্রাম, নাটক এবং নিউজ, তাদের সব কিছু একটা
ইয়ের মধ্যে, এটা কি বলে, মনে হয় যে প্রথম দিন যেই ছকটা বেঁধে দেওয়া হয়েছে এইভাবেই চলছে সুন্দর মতো। দর্শকরাও নিশ্চয়ই জানেন যে মাছরাঙা আসলে একটা স্টেবল এবং স্বচ্ছ একটা স্ক্রিন। এটা 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 থাক, এটা বেঁচে থাক, সেটাই প্রত্যাশা করছি। সেটা আমাদের সবারই প্রত্যাশা। এবং আপনি বিগত 10 বছর ধরে বাংলা ট্রিবিউনে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এই যে প্রতিনিয়ত তারকাদের সঙ্গে, বিনোদন তারকাদের সঙ্গে কাজ করা হচ্ছে, অনেক অনেক গল্প আছে, স্মৃতি আছে, আপনি কতটা উপভোগ করেন? আমি খুবই উপভোগ করি। আমি যেটা আমি আমার যে সহকর্মীদেরকে বারবার বলার চেষ্টা করি, যখন দেখি যে কোনো রকমে একটা নিউজ লিখে দিল বা কোনো রকম অফিসে আসতে বললে একটু গা ম্যাজ ম্যাজ করে, তখন আমি বলি যে দেখেন, যদি আপনি যেটাই করবেন, আপনি যদি জিনিসটাকে উপভোগ না করেন, আনন্দ না হয়, তাহলে সেই কাজটা প্লিজ করেন না। কারণ এতে করে আপনি নিজের সঙ্গে নিজে প্রতারণা করছেন, এবং যেই প্রতিষ্ঠানে কাজ করছেন বা যার সঙ্গে কাজ করছেন তার সঙ্গে আপনি প্রতারণা করছেন। তো দুইটা দিক শাঁখের করাতের মতো কাটা তো ঠিক না। ফলে আমি এই কাজটা আজকের দিন পর্যন্ত খুবই আনন্দ নিয়ে কাজ করি। এবং ধরেন ভালো কোনো নিউজ বা ব্রেকিং নিউজ হলে তো আলাদা বিষয়। ধরেন একটা প্রেস রিলিজই আপনি পাঠালেন, আপনার এই প্রোগ্রামের একটা প্রেস রিলিজ আমি পাঠালেন, ওই প্রেস রিলিজটাও আমি সমান আনন্দ নিয়ে নিজের মতো করে সাজানোর চেষ্টা করি, যেন আমি নিজেরই পড়ে ভালো লাগে যে এটা জাস্ট কোনো রকম দায়সারা একটা নিউজ না, এটা একটা সুন্দর নিউজ। তো এইভাবে যদি আমরা ভাবি, তাহলে সব কাজের ক্ষেত্রেই আসলে এইভাবে যদি করি, তাহলে সেটা সবার জন্য বেটার, দেশের জন্য বেটার। আমি অন্তত আমার সাংবাদিকতা এই আনন্দ নিয়ে কাজ এখন পর্যন্ত করছি, জানি না কালকে থেকে আবার কি হবে। অনেকেই আছেন বিনোদন সাংবাদিককে আসলে সিরিয়াসলি নেন না, মানে সমালোচনা করেন অনেক। এই প্রসঙ্গে আসলে আপনি কোন দিকে অবস্থান করছেন বা কোন পক্ষে আছেন? দেখেন, আমাদের ইন্ডাস্ট্রির মাপে আসলে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড লোকগুলির জন্ম হয়। ধরেন আমার ইন্ডাস্ট্রি যেই মাপের, আমার ইন্ডাস্ট্রিতে সেই মাপের শিল্পীরাই কাজ করবে, সেই মাপের সাংবাদিকরাই কাজ করবে। আমার জাতীয় রাজনীতি যেই মাপের, আমার দেশের ক্রাইম রিপোর্টার বলেন, পলিটিক্যাল রিপোর্টার বলেন, নিউজ চ্যানেল বলেন, সেগুলির মানও কিন্তু সেই মাপেরই থাকবে। বিষয়টা হচ্ছে যে পানিটা উপর থেকেই গড়াবে স্বাভাবিকভাবে। ফলে আমার দেশের পলিটিশিয়ান বা আমাদের দেশের সরকার বা রাজনীতিবিদরা যদি যতটা উন্নত হবেন, আমার দেশের মানুষ জনগণ ততটা উন্নত হবে। আমার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার মিউজিক ইন্ডাস্ট্রি, আমার নাটক ইন্ডাস্ট্রি যত সমৃদ্ধ থাকবে, সেটা রিলেটেড যে বিনোদন সাংবাদিকরা আছেন, সাংস্কৃতিক সাংবাদিকরা আছেন, তারাও সেই মাপের হবে। এখন আপনার শিল্পকলা একাডেমির সামনে দাঁড়িয়ে যদি মামুনুর রশিদের মতো একজন লেজেন্ডারি লোক ডিম মারা খায়, তো সেই দেশের বিনোদন সাংবাদিকের মান কতটুক হবে? দুঃখজনক, খুবই, তাই না? তো আমরা এই স্ট্রাগলের মধ্যে দিয়ে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আসলে আমরা টিকে আছি, ভালো কিছু করার চেষ্টা করছি, এইটুকুই। এবং আপনি 2000 সাল থেকে বা 2001 সাল থেকে যদি বলি, একেবারে প্রফেশনালি সাংবাদিকতা করছেন, এবং আপনি সেই কাজের জন্য আসলে 2007 সালে শ্রেষ্ঠ সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে BCRA পুরস্কারও পেয়েছেন। একজন বিনোদন সাংবাদিক হিসেবে আসলে আপনি সবসময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন, মেনে চলেন, বা সামনের পথে আসলে আপনি কিভাবে নিজেকে চালিত করতে চান? এই যে অ্যাওয়ার্ডের কথা বললেন, এটা আমি নিজেও ভুলে গেছিলাম, এখন আমার মনে পড়লো। এবং এটা আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড। ওইটার পরেই 10-12 বছর আমি আসলে কোনো অ্যাওয়ার্ডের আশেপাশে যাইনি। আর ওই অ্যাওয়ার্ডটার স্মৃতি মনে পড়ার আরেকটা কারণ, যে ওই অ্যাওয়ার্ডটা, ওই সংগঠনটা BCRA, ওইটাও একটা সাংবাদিক সংগঠন ছিল, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। ওইটার অন্যতম নেতা ছিলেন আমাদের জুটন চৌধুরী, জুটন দা বলে রাখতাম। উনি আনন্দধারায় চাকরি করতেন। মানুষটা মারা গেছেন, অনেক রোগ, ইয়াং মানুষ, অকালেই মারা গেছেন, অনেক রোগ ভোগের পরে মারা গেছেন। তো তিনি একরকম আমাকে জোর করে নিজেই ধরে নিয়ে প্রোগ্রামে নিয়ে গিয়ে যে অ্যাওয়ার্ড নাও, এইভাবে জোর করে নিয়ে গেছে, নাহলে ওই অ্যাওয়ার্ডটাও আমার পাওয়া হতো না বা নেওয়া হতো না। যাই হোক, যেটা বলছিলাম, যে যেই জিনিসটা মেনটেন করার আসলে কিছু নেই এখানে। অনেকে অনেক কথা, অনেক সাংবিধানিক কথা, অনেক ভারী ভারী কথা বলবে এই ধরনের প্রশ্নের উত্তরে। আমি সেটা বলি না, কারণ আমি এটা মানিও না। আমি ওরকম কিছু গ্রামার তোয়াক্কাই করি না। আমি ওই যে বললাম, আমার যেটা ভাল লাগে, আমার যেই নিউজটা যে অ্যাঙ্গেলে করতে ইচ্ছা করে সেই অ্যাঙ্গেলে করি, কিন্তু সিরিয়াসলি ওইটা মেনটেন করি যে নিউজটাকে যেন নিউজ মনে হয়। একটা লোক নিউজটা পড়ে, একটা লোক পাঠক পড়ুক অথবা যার নিউজ, আপনার নিউজ আপনি যদি পড়েন, আপনি পড়ে যদি আপনি ফিল না করেন বা আরাম না পান,
তাহলে ওটা আমার ব্যর্থতা। আমি ওই ব্যর্থতা নিজে নিতে চাই না। আমি চাই যে আমি আন্তরিকতা দিয়ে আমার নিউজটা আমি প্রেজেন্ট করব এবং সেটা আমার পাঠক বলেন বা সংশ্লিষ্ট যারা আছেন তারা পড়ে যেন হ্যাপি ফিল করেন বা মনে করেন যে বাহ সুন্দর, তো নিউজটা সুন্দর হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে। আমি শুধু এইটুক মেনটেন করি। ওই যে বললাম যে আসলে সিরিয়াসলি কাজটা করার চেষ্টা, ভালোবেসে সিরিয়াসলি কাজটা করার চেষ্টা করি, এই একটু আসলে হওয়া উচিত। মানে ফাঁকি দেওয়া মানে ওই কি, ফাঁকি দেওয়া মানে হচ্ছে ওই নিউজটা লিখতে ফাঁকি দেওয়া মানে আসলে আলটিমেটলি আমাকেই ফাঁকি দেওয়া, কারণ কাজটা তো আমার। তো আমি যদি ফাঁকি দিই তাহলে একটা মানুষ বললো যে কি লিখলো এটা, এবং সেই ফাঁকিটা কিন্তু পাঠকদের কাছেও পৌঁছে যাবে। হ্যাঁ। এবং 2023 এবং 2024 সালে পরপর দুবার আপনি কভার করেছেন বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব। অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা অসাধারণ। কানের বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়, কান ধরেন প্রথমবার গেলাম, যার পর ভাবলাম যে এবারই আসছি, দেখলাম এবার পৃথিবীর অন্য ফেস্টিভ্যালগুলি দেখবো, আর যাব না কানে, আর যাব না। কিন্তু আসার পরে 2-3 মাস পরে হঠাৎ করে মনে হলো কান কবে হবে, আবার 1 বছর ঘুরে কখন হবে, মানে আবার যাব। মানে কান হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা মোহ। এটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট, ধরেন কানের পরে আমি সানডেন্সে গিয়েছি, কলকাতা ফেস্টিভ্যালে গিয়েছি বা ঢাকায় ফেস্টিভ্যালে, অনেক ফেস্টিভ্যালের খবর রাখি, যাই, দেখি। কিন্তু কান আলাদা। কানের সঙ্গে পৃথিবীর কোনো ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে মিল নাই বলে আমি বিশ্বাস করি। কান এত সোবার, এত অর্গানাইজড এবং এত বড় পরিসরে কান ফেস্টিভ্যালটা হয়, এটা আসলেই দুর্দান্ত একটা আয়োজন। এবং এখানে একবার যে যাবে সে বারবার যেতে ইচ্ছা করবে। আর সানডেন্সের কথা বলবো, সানডেন্সে প্রথম আমি বাংলাদেশ থেকে সাহস করে গেলাম, প্রথম বিনোদন সাংবাদিক হিসেবে, এবং যুক্তরাষ্ট্রের আসলে সবথেকে বড় যে ফেস্টিভ্যাল এবং ওয়ার্ল্ডের টপ 5 ফেস্টিভ্যালের একটা, কান 1 নম্বরে, এটা 5 নম্বরে। যাই হোক, তো এখানে আমি সাহস করে একাই গেলাম। বোঝেনি তো, এখান থেকে আমেরিকা থেকে লস অ্যাঞ্জেলেস থেকে ইউটা স্টেটে, এটা হিউজ জার্নি। এবং এমন এক এলাকায় ফেস্টিভ্যালটা, ওইখানে আসলে বাঙালি বলে তেমন কেউ নেই, একটা পাহাড়ি, পার্বত্য চট্টগ্রামের মতো একটা পাহাড়ি এলাকা, বরফে ঢাকা, কোনো কমিউনিকেশন ব্যবস্থা নেই, নিজস্ব গাড়ি দিয়ে চলতে হয়, একটু স্ট্রাগল করতে হয়েছে আমার। আর যেহেতু প্রথমবার, অনেক রাস্তাঘাট চিনি না, নতুন জায়গা, তাও ভাগ্য ভালো আমার মামাতো ভাই ছিল আমার সঙ্গে, ও আমাকে মোটামুটি হাতে ধরে নিয়ে গেছে এবং আমিও যথেষ্ট উপভোগ করেছি। মানে বাইরের পরিবেশটা খুবই ক্লাউডি এবং খুবই ঠান্ডার সময় ছিল, কিন্তু উপভোগ করেছি, বাট কানের সঙ্গে কিছু তুলনা হয় না। এবং কানের বিষয়ে আরেকটু ফিরে আসতে চাই, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী এবার কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছে। এই অর্জনকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা নিশ্চয়ই এটা খুবই ভালো অর্জন। এর আগে আমরা রেহানা মারিয়াম নূর নিয়ে, আব্দুল রহমান সাদের রেহানা মারিয়াম নূর নিয়ে আমরা অনেক ফাইট দিয়েছি, পুরস্কার পাইনি, কিন্তু সেটাও অফিসিয়াল সিলেকশনে গেছে ছবিটা, সেটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আর এটা এবার আলী তো এবার স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড স্বীকৃতি পেয়েছে। আদনান আল রাজীবের হাত ধরে বাংলাদেশ একটা অফিসিয়ালি একটা স্বীকৃতি পেল কান থেকে। এটা নিশ্চয়ই অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবং বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ নামটা তো উচ্চারিত হয়। কান এমন এক জায়গা যেখানে সারা ওয়ার্ল্ডের সর্বাধিক সিনেমার লোক এবং সিনেমা রিলেটেড সাংবাদিক বলেন, সমালোচক বলেন, প্রোডাকশন হাউস বলেন, সবাই যায়। তো সবার কাছে এই বাংলাদেশ নামটা কিন্তু যায়, ফলে এটা একটা হিউজ বড় বিজ্ঞাপন বাংলাদেশের জন্য। এবং যেহেতু আন্তর্জাতিক অঙ্গনের এরকম ফিল্ম ফেস্টিভ্যালের গল্প শুনছি, আন্তর্জাতিক অনেক তারকার সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, কথা হয়েছে, বিশেষ কোনো তারকার কথা বা বিশেষ কোনো স্মৃতি মুহূর্তের কথা কি এই মুহূর্তে মনে পড়ছে, এটা আমরা একটু শুনতে পারি? আমার কাছে অবাক লাগছিল যেদিন আমি ডিক্যাপ্রিওর সামনাসামনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ধরেন আমার প্রথম ইংরেজি ছবি দেখা বলতে গেলে, সত্যি বলতে সেটা হচ্ছে যে মানে বড় পর্দা, সেটা হচ্ছে যে টাইটানিক। সেটা মতিঝিলের অভিসার বা মধুমিতায় দেখাচ্ছে, মুক্তি পেয়েছিল, তখন দেখেছি। তো ফলে স্বাভাবিক প্রথম এত বড় পর্দায় টাইটানিক দেখা, ডিক্যাপ্রিওকে চেনা, ডিক্যাপ্রিওর প্রতি একটা মুগ্ধতা কাজ করে। তো সেই মানুষটাকে আমি যখন কানে গিয়ে দেখলাম যে আপনি ডিক্যাপ্রিও বসে আছে, আমি এখানে, তো সেটা আমার জন্য খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার, ওটা অন্যরকম একটা অনুভূতি।
এরপরে এ আর রহমান সঙ্গে লম্বা সময় কাটাতে, লম্বা এ আর রহমান ইন্টারভিউ করতে পেরেছি। এ আর রহমানের সঙ্গে দীর্ঘ সময়, ধরেন এ আর রহমানের সঙ্গে আমি সেলফি তুলতে গিয়েছি, এরা মোবাইল দাও, উনি মোবাইল নিয়ে উনি আমাকে জড়ায় ধরে সেলফি তুললো। তো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এভাবে আরো দেখা হয়েছে, আরো অনেকের সঙ্গে দেখা হয়েছে। আবার একটু দেশে ফিরে আসি, দেশের গল্পে চলে আসি। যে গত 24 জুন আপনার একটি প্রতিবেদন নিয়ে এবার গল্প করতে চাই, যেটা শিরোনাম ছিল হাদ আছে, হু আছে, দুধ বাটি নাই। নোয়াখালীর ভাষা এটা, রাইট? একটু শুনবো। এই শব্দটা একদম পিওর নোয়াখালীও বলা যাবে না, আমার মনে হয় লক্ষ্মীপুর অঞ্চলের, আমার মনে হয়। আচ্ছা, কারণ মানেটা কি, বিষয়টা কি একটু বলেন। এটা আমরা খুব ছোটবেলায় আমরা শুনতাম যে মা, দাদি, চাচি, নানিরা বলতো আক্ষেপ করে বলতো আর কি, কোনো কিছুর চাইছে সে কিন্তু পাচ্ছে না, তখন তারা এইটা বলতো আর কি, হাদ আছে, হু আছে, দুধ বাটি নাই। আচ্ছা, তো এটা শুনতাম, এটার মিনিং বুঝতাম, কিন্তু আসলে মানে এটা কেন বলতে সেটা বুঝতাম। তা আমি একটা প্রতিবেদন, আমার অফিসের অ্যাসাইনমেন্টে একটা প্রতিবেদন দিয়েছিল, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে একটা প্রতিবেদন করেছে, সিনেমার হলগুলি নিয়ে। বাংলাদেশের সিনেমা হলের কি সিনারিও এখন, কয়টা হল আছে, কি আছে, এটা নিয়ে একটা রিপোর্ট করতে গেছে। তো রিপোর্টটা লিখলাম, সব ঠিক আছে, কিন্তু এটা শিরোনাম কি হবে? তখন আমার মাথায় আসলো, আচ্ছা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এমন, আমার সিনেমা আছে, সিনেমা হলের দর্শকও আছে। আগে আমরা একটা সময় দেখতাম যে সিনেমা নাই, হলগুলি বলতো যে সিনেমা নাই, সিনেমা দাও, আমরা হল চালাবো কীভাবে? এখন সিনেমা আছে, দেখেন শাকিব খান বলেন, হাওয়া বলেন, এই অনেকগুলি ছবি কিন্তু ব্যাক টু ব্যাক, অনেক হাওয়া, পরাণ, তাণ্ডব, শাকিব খানের সিরিজ অনেকগুলি ছবি ভালো গেছে। তো এখন সিনেমা আছে এবং সিনেমাগুলি দেখার জন্য দর্শক আছে, কিন্তু দর্শকরা যে হলে গিয়ে দেখবে সে হলটা নাই। কারণ যেই হলগুলি আছে এখনও টিকে, স্টার সিনেপ্লেক্সের বাইরে, মাল্টিপ্লেক্সের বাইরে, ওই সিনেমা হলগুলিতে কিন্তু বসে দেখার পরিস্থিতি নাই। উইপোকা বলেন আর সাউন্ড সিস্টেম বলেন আর স্ক্রিন বলেন, খুব বাজে অবস্থা, পানি পড়ে, ফ্লোর পানি, ভয়ঙ্কর। এই কারণে আমার কাছে মনে হচ্ছে তাহলে এটার একটা শিরোনাম কি হতে পারে। আমি হঠাৎ করে ভাবলাম যে এরকম একটা কথা তো ছোটবেলা শুনতাম যে হাদ আছে, হু আছে, দুধ বাড়ি নাই। তো আমি ইনস্ট্যান্ট আমার আম্মাকে ফোন দিলাম, আমার গ্রামে থাকে। আচ্ছা আম্মা, এই যে ছোটবেলা শুনতাম আপনারা বলতেন হাদ আছে, হু আছে, হ্যাঁ হাদ আছে, হু আছে, দুধ বাড়ি নেই, কী সে? আমি কই এটা লাইনটা আগে বলেন তো, হুবহু কি? তো বললো। তারপর বললেন যে এটা কেন বলে স্পেসিফিক, আমার একটু বোঝায় বলেন তো। কয় যে দেখ, তোর স্বাদ আছে, স্বাদ মানে মানে ইচ্ছা আছে, হাদ মানে স্বাদ, হু আছে ফু দিয়ে, আপনি চা দুধ ফু দিয়ে, গরম দুধ ফু দিয়ে খায় না। হাদ আমার ইচ্ছা আছে, ফু দেওয়ার সামর্থ্য আছে, শুধু দুধের বাটিটা নেই। হাদ আছে, হু আছে, দুধ বাটি নেই। আমার সিনেমা আছে, দর্শক আছে, কিন্তু যে সিনেমাটা যেখানে প্রদর্শন করব, দর্শক যেখানে বসে দেখবে, সে সিনেমা হলটাই নেই। হাদ আছে, হু আছে, দুধ বাটি। এই এবার ক্লিয়ার হয়েছে, কারণ আমি ওইটা নিয়ে অনেক ভাবছিলাম। অনেক গল্প কিন্তু আপনার কাছ থেকে শুনেছি এবং জানি এই গল্প শোনার তো শেষ নেই। তবে ঝটপট কিছু প্রশ্ন করতে চাই, চটপট উত্তর নিতে চাই। আপনি শেষ কোন গান শুনে মুগ্ধ হয়েছেন? আমি প্রায় সময়, এটা খুবই পুরনো গান, এটা আজকে সকালে আমি শুনেছি, জাতিস্বর, কবির সুমনের জাতিস্বর গানটা। একজন নারী কণ্ঠশিল্পী এবং একজন পুরুষ কণ্ঠশিল্পীর নাম জানতে চাই, এই প্রজন্মে যারা কাজ করছেন, যাদের মধ্যে আপনি অপার সম্ভাবনা দেখতে পান। মাতিন সাকিব আর নারী কণ্ঠশিল্পী, পারসা খুব ভালো গায়। আপনার লেখা প্রিয় 5টি গানের নাম জানতে চাই। ফেরাতে পারিনি, এটা রেহান রসুল গেয়েছে। পথ জানা নেই, আরফিন রুমি পড়শি গেয়েছে। ইমরান গিয়েছে শেকল, তারপর বিশ্বদা গিয়েছে তুমি কে, রুনালালা গিয়েছেন প্রিয় বাংলাদেশ, একটা দেশাত্মবোধক গান। শেষ কোন বাংলা সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন? শেষ মুগ্ধ হয়েছে হাওয়া দেখে। আচ্ছা, কিন্তু ভালো লেগেছে, ধরেন তাণ্ডব ভালো লেগেছে, তারপরে পরাণ ভালো লেগেছে, বা যেই সিনেমাগুলি ভালো লেগেছে। আপনার ওয়েস্ট লিস্টে থাকা 3জন সঙ্গীত শিল্পীর নাম বলুন, 3জন সঙ্গীত পরিচালকের নাম বলুন, যাদের সঙ্গে আপনি ভবিষ্যতে কাজ করতে চান। ধরেন আমি যাদেরকে পেয়েছি, আয়ুব বাচ্চু, জেমস থেকে শুরু করে একদম আজকে যে ছেলেটা কাজ করে তাকেও পেয়েছি। তো আমি আমার সময়ের সেরা মানুষগুলির সঙ্গে কাজ করিনি বা করতে পারিনি। যেমন হাবিবের সঙ্গে আমার কোনো কাজ হয়নি এখন পর্যন্ত। আচ্ছা,
বাচ্চু জেমসের কথা বললাম, চাইলে কিন্তু আমি গান দিতে পারতাম, রিকোয়েস্ট করলে কিন্তু ওনারা আমার একটা দুইটা গান করতো। ওনাদেরকে বলি নাই, ওনারাও বলেন নাই। হাবিবকে বলি নাই, হাবিবও আমাকে বলেননি। প্রিন্স মাহমুদ, উনি আমাদের সময়ের একজন নায়ক, আমাদের আগের নায়ক, কিন্তু এখনও উনি অসাধারণ সব কাজ করছেন। প্রিন্স ভাই, তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। প্রিন্স ভাই নিজেও লিরিসিস্ট, কিন্তু উনি অন্যের লিরিকও গান। তো আমারও তো স্বপ্ন থাকতে পারে যে প্রিন্স ভাই সুরে যদি একটা গান করতাম, কিন্তু সেই অ্যাপ্রোচটা উনিও আমাকে করেনি, আমি ওনাকে করিনি। ফলে আমি আমার সময়ের সেরা মানুষগুলিকে কখনোই ধরি নাই, ধরতে চাই নাই, বা তারাও আমাকে ধরে নাই, ধরতে চাই নাই। আমার কথা হচ্ছে যখন যেই সময় সুযোগ আছে, হতেও পারে এই মানুষগুলির সঙ্গে গান হতে পারে। নিশ্চয়ই। যদি জানতে চাই জন্মদিনে কি উপহার পেলে আপনি সবথেকে বেশি খুশি হন? না, ওরকম উপহার না। এখন আসলে মানে উইশটা আসলে এখন তো মূল জন্মদিনের বিষয়টা হচ্ছে উইশের উপরে, মানে ফেসবুকে চলে গেছে। তো ফেসবুকে যখন একটা ভালো লেখা লেখে, মানে আছে না যে হ্যাপি বার্থডে টু ইউ, বা একটা ছবি দিয়া ভালো থাকবেন ভাই, বিষয়টা কেউ যদি সুন্দর করে একটা লেখা লেখে, মানে ওই যে আমি বললাম আন্তরিকতা নিয়ে যদি আপনি একটা লেখা লেখেন, ওইটা পড়ে আমি খুব ভালো লাগে, এবং ওইটাই আমার কাছে বড় উপহার মনে হয়। এবার কয়েকজন নারী তারকার নাম বলবো, এক বাক্যে বিশ্লেষণ করতে হবে তাদের সম্পর্কে। জয়া আহসান, সেটা উনিই বলেন, খুবই পরিশ্রমী। বন্যা মির্জা, মেধাবী, এটা বলবো। সঙ্গীত শিল্পী ন্যান্সি বদমেজাজি। কনা, পাশের বাড়ির মেয়েটার মতো, বা খালাতো বোন, চাচাতো বোন, এই টাইপের, কাজিন টাইপের, এক কাজিন ফিল আছে। আজমেরি হক বাঁধন, বিপ্লবী। মেজাবিন চৌধুরী, আমার কাছে মনে হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। আখি আলমগীর, খুবই ভালো পরিষ্কার হৃদয়ের একটা মানুষ। কোনাল, একটু জটিল মনে হয়। সোহানা সাবা, কমেডি। লুইপার অবস্থা ওই একই রকম কাজিন, মানে খুবই মানে ফ্যামিলি মেম্বারের মতো মনে হয়। গল্প করে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং টিমের সবাইকে ধন্যবাদ।